মেয়ে দেখবার কথা মহেন্দ্র প্রায় ভুলেছিল। অন্নপূর্ণা ভুলেননি। তিনি শ্যামবাজারে মেয়ের অভিভাবক জ্যাঠার বাড়িতে পত্র লিখে দেখতে যাবার দিন স্থির করে পাঠালেন। দিন স্থির হয়েছে শুনেই মহেন্দ্র বলল, এত তাড়াতাড়ি কাজটা করলে কেন কাকি? এখনো বিহারীকে বলাই হয়নি। অন্নপূর্ণা বললেন, সে কি হয় মহিন, এখন না দেখতে গেলে তারা কি মনে করবে? মহেন্দ্র বিহারীকে ডেকে সকল কথা বলল। চলো তো, পছন্দ না হলে তো তোমার উপর জোর চলবে না। বিহারী বলল, সে কথা বলতে পারি না। কাকির বঞ্ঝিকে দেখতে গিয়ে পছন্দ হলো না বলা আমার মুখ দিয়ে আসবে না। মহেন্দ্র বলল, সে তো উত্তম কথা। বিহারী বলল, কিন্তু তোমার পক্ষে অন্যায় কাজ হয়েছে মহিন্দা। নিজেকে হালকা রেখে পরের স্কন্ধে এরূপ ভার চাপানো তোমার উচিত হয়নি। এখন কাকির মনে আঘাত দেওয়া আমার পক্ষে বড়ই কঠিন হবে। মহেন্দ্র একটু লজ্জিত ও রুষ্ট হয়ে বলল, তবে 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 কি করতে চাও? বিহারী বলল, যখন তুমি আমার নাম করে তাকে আশা দিয়েছ, তখন আমি বিবাহ করব। দেখতে যাবার ভরণ করবার দরকার নেই। অন্নপূর্ণাকে বিহারী দেবীর মতো ভক্তি করত। অবশেষে অন্নপূর্ণা বিহারীকে নিজে ডেকে বললেন, সে কি হয় বাছা, না দেখে বিয়ে করবে সে কিছুতেই হবে না। যদি পছন্দ না হয় তবে বিবাহে সম্মতি দিতে পারবে না, এই আমার শপথ রইল। নির্ধারিত দিনে মহেন্দ্র কলেজ থেকে ফিরে এসে মাকে বলল, আমার সেই রেশমের জামা এবং ঢাকাই ধুতিটা বের করে দাও। মা বললেন, কেন, কোথায় যাবি? মহেন্দ্র বলল, দরকার আছে মা, তুমি দাও না, আমি পরে বলবো। মহেন্দ্র একটু সাজ না করে থাকতে পারল না। পরের জন্য হলেও কন্যা দেখবার প্রসঙ্গ মাত্রেই যৌবন ধর্ম আপনি চুলটা একটু ফিরিয়ে নেয়, চাদরে কিছু গন্ধ ঢালে। দুই বন্ধু কন্যা দেখতে বের হলো। কন্যার জ্যাঠা শ্যামবাজারের অনুকূল বাবু নিজের উপার্জিত ধনের দ্বারাই তার বাগান সমেত 3 তলা বাড়িটাকে পাড়ার মাথার উপর তুলেছেন। দরিদ্র ভ্রাতার মৃত্যুর পর পিতৃমাতৃহীনা ভ্রাতুষ্পুত্রীকে তিনি নিজের বাড়িতে এনে রেখেছেন। মাসি অন্নপূর্ণা বলেছিলেন, আমার কাছে থাক। তাতে ব্যয় লাঘবের সুবিধা ছিল বটে, কিন্তু গৌরব লাঘবের ভয়ে অনুকূল রাজি হলেন না। এমনকি দেখা সাক্ষাৎ করবার জন্য কন্যাকে কখনো মাসির বাড়ি পাঠাতেন না। নিজের মর্যাদা সম্বন্ধে তিনি এতই কড়া ছিলেন। কন্যাটির বিবাহ ভাবনার সময় এলো, কিন্তু আজকালকার দিনে কন্যার বিবাহ সম্বন্ধে যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী কথাটা খাটে না। ভাবনার সঙ্গে খরচও চাই, কিন্তু পণের কথা উঠলেই অনুকূল বলেন, আমার তো নিজের মেয়ে আছে, আমি একা আর কত পেরে উঠব। এমনি করে দিন বয়ে যাচ্ছিল। এমন সময় সেজে গুজে গন্ধ মেখে রঙ্গভূমিতে বন্ধুকে নিয়ে মহেন্দ্র প্রবেশ করলেন। তখন চৈত্র মাসের দিবসান্তে সূর্য অস্তোন্মুখ। দোতলার দক্ষিণ বারান্দায় চিত্রিত চিক্কন চিনের টালি গাঁথা। তারই প্রান্তে 2 অভ্যাগতের জন্য রূপোর রেকাবি ফল মূল মিষ্টান্নে শোভমান এবং বরফ জলপূর্ণ রূপার গ্লাস শীতল শিশির বিন্দু জালে মণ্ডিত। মহেন্দ্র বিহারীকে নিয়ে আলজ্জিতভাবে খেতে বসেছেন। নিচে বাগানে মালি তখন ঝাড়িতে করে গাছে গাছে জল দিচ্ছিল। সেই সিক্ত মৃত্তিকার স্নিগ্ধ গন্ধ বহন করে চৈত্রের দক্ষিণ বাতাস মহেন্দ্রের শুভ্রকুঞ্চিত সুবাসিত চাদরের প্রান্তকে দুর্দাম করে তুলছিল। আশপাশের দ্বার জানালার ছিদ্রান্তরাল থেকে একটু আটটু চাপা হাসি, ফিসফিস কথা, দুটো একটা গহনার টুংটাং যেন শোনা যায়। আহারের পর অনুকূলবাবু ভিতরের দিকে চেয়ে বললেন,
চুনি, পান নিয়ে আয় তোরে। কিছুক্ষণ পরে সংকোচের ভাবে পশ্চাতের একটা দরজা খুলে গেল এবং একটি বালিকা কোথা থেকে সর্বাঙ্গে রাজ্যের লজ্জা জড়িয়ে এনে পানের বাটা হাতে অনুকূলবাবুর কাছে এসে দাঁড়ালো। তিনি বললেন, লজ্জা কি মা? বাটা ওই ওদের সামনে রাখো। বালিকা নত হয়ে কম্পিত হস্তে পানের বাটা অতিথিদের আসন পার্শ্বে ভূমিতে রেখে দিল। বারান্দার পশ্চিম প্রান্ত থেকে সূর্যাস্ত আভা তার লজ্জিত মুখকে মণ্ডিত করে গেল। সেই অবকাশে মহেন্দ্র সেই কম্পান্বিতা বালিকার করুণ মুখচ্ছবি দেখে নিল। বালিকা তখনই চলে যেতে উদ্যত হলে অনুকূল বাবু বললেন, একটু দাঁড়া চুনি। বিহারী বাবু, এইটি আমার ছোট ভাই অপূর্বর কন্যা। সে তো চলে গেছে, এখন আমি ছাড়া এর আর কেউ নেই বলে তিনি দীর্ঘশ্বাস ফেললেন। মহেন্দ্র হৃদয়ে দয়ার আঘাত লাগলো। অনাথার দিকে আর একবার চেয়ে দেখল। কেউ তার বয়স স্পষ্ট করে বলতো না। আত্মীয়রা বলতো, এই 12-13 হবে, অর্থাৎ 14-15 হওয়ার সম্ভাবনাই অধিক। কিন্তু অনুগ্রহ পালিত বলে একটি কুণ্ঠিত ভীরু ভাবে তার নবযৌবন আরম্ভকে সংযত সংবৃত করে রেখেছে। আর্দ্রচিত্ত মহেন্দ্র জিজ্ঞাসা করল, তোমার নাম কি? অনুকূলবাবু উৎসাহ দিয়ে বললেন, বলো মা, তোমার নাম বলো। বালিকা তার অভ্যস্ত আদেশ পালনের ভাবে নতমুখে বলল, আমার নাম আশালতা। আশা? মহেন্দ্রের মনে হলো এই নামটা বড় করুণ এবং কণ্ঠটি বড় কোমল। অনাথা আশা। দুই বন্ধু পথে বের হয়ে এসে গাড়ি ছেড়ে দিল। মহেন্দ্র বলল, বিহারী, এ মেয়েটিকে তুমি ছেড়ো না। বিহারী তার স্পষ্ট উত্তর না করে বলল, মেয়েটিকে দেখে ওর মাসিমাকে মনে পড়ে, বোধহয় অমনি লক্ষ্মী হবে। মহেন্দ্র বলল, তোমার স্কন্ধে যে বোঝা চাপালাম, এখন বোধহয় তার ভার তত গুরুভার বোধ হচ্ছে না। বিহারী বলল, না, বোধহয় সহ্য করতে পারবো। মহেন্দ্র বলল, কাজ কি এত কষ্ট করে? তোমার বোঝা না হয় আমি স্কন্ধে তুলে নিই, কি বলো? বিহারী গম্ভীরভাবে মহেন্দ্রের মুখের দিকে চাইল। বলল, মহিন্দা, সত্যি বলছো? এখনো ঠিক করে বলো। তুমি বিবাহ করলে কাকি ঢের বেশি খুশি হবেন। তাহলে তিনি মেয়েটিকে সর্বদাই কাছে রাখতে পারবেন। মহেন্দ্র বলল, তুমি পাগল হয়েছ? সে হলে অনেক কাল আগে হয়ে যেত। বিহারী অধিক আপত্তি না করে চলে গেল। মহেন্দ্র সোজা পথ ছেড়ে দীর্ঘ পথ ধরে বহু বিলম্বে ধীরে ধীরে বাড়ি গিয়ে পৌঁছল। মা তখন লুচি ভাজা ব্যাপারে ব্যস্ত ছিলেন। কাকি তখনও তার বঞ্চির কাছ থেকে ফেরেননি। মহেন্দ্র একা নির্জন ছাদের উপর গিয়ে মাদুর পেতে শুল। কলকাতার হর্মশিখর পুঞ্জের উপর শুক্ল সপ্তমীর অর্ধচন্দ্র নিঃশব্দে আপন অপরূপ মায়ামন্ত্র বিকীর্ণ করছিল। মা যখন খাবার খবর দিলেন, মহেন্দ্র অলস স্বরে বলল, বেশ আছি, এখন আর উঠতে পারি না। মা বললেন, এখানে এনে দিই না? মহেন্দ্র বলল, আজ আর খাবো না, আমি খেয়ে এসেছি। মা জিজ্ঞাসা করলেন, কোথায় খেতে গিয়েছিলি? মহেন্দ্র বলল, সে অনেক কথা, পরে বলবো। মহেন্দ্রের এই অভূতপূর্ব ব্যবহারে অভিমানিনী মাতা কোনো উত্তর না করে চলে যেতে উদ্যত হলেন। তখন মুহূর্তের মধ্যে আত্মসংবরণ করে অনুতপ্ত মহেন্দ্র বলল,
মা, মা, আমার খাবার এইখানেই আনো। মা বললেন, ক্ষুধা না থাকে তো দরকার কি? এই নিয়ে ছেলেতে মায়েতে খানিকক্ষণ মান অভিমানের পর মহেন্দ্রকে পুনশ্চ আহারে বসতে হলো। রাত্রে মহেন্দ্র ভালো ঘুম হলো না। প্রত্যুষে সে বিহারীর বাসায় এসে উপস্থিত। বলল, ভাই, ভেবে দেখলাম কাকিমার মনোগত ইচ্ছা আমি তার বঞ্চিকে বিবাহ করি। বিহারী বলল, সেজন্য তো হঠাৎ নূতন করে ভাববার কোনো দরকার ছিল না। তিনি তো ইচ্ছা নানা প্রকারেই ব্যক্ত করেছেন। মহেন্দ্র বলল, তাই বলছি, আমার মনে হয় আশাকে আমি বিবাহ না করলে তার মনে একটা খেদ থেকে যাবে। বিহারী বলল, সম্ভব বটে। মহেন্দ্র বলল, আমার মনে হয় সেটা আমার পক্ষে নিতান্ত অন্যায় হবে। বিহারী কিঞ্চিত অস্বাভাবিক উৎসাহের সঙ্গে বলল, হ্যাঁ, বেশ কথা, সে তো ভালো কথা। তুমি রাজি হলে তো আর কোনো কথাই থাকে না। এ কর্তব্য বুদ্ধি কাল তোমার মাথায় এলে তো ভালো হতো। মহেন্দ্র, একদিন দেরিতে এসে কি এমন ক্ষতি হলো? যেই বিবাহের প্রস্তাবে মহেন্দ্র মনকে লাগাম ছেড়ে দিল, সেই তার পক্ষে ধৈর্য রক্ষা করা দুঃসাধ্য হয়ে উঠল। তার মনে হতে লাগলো আর অধিক কথাবার্তা না হয়ে কাজটা সম্পন্ন হয়ে গেলেই ভালো হয়। মাকে গিয়ে বলল, আচ্ছা মা, তোমার অনুরোধ রাখবো, বিবাহ করতে রাজি হলাম। মা মনে মনে বললেন, বুঝেছি, সেদিন মেজবউ কেন হঠাৎ তার বঞ্চিকে দেখতে চলে গেল এবং মহেন্দ্র সেজে বার হলো।